একবারের চেষ্টায় পুলিশের স্বপ্ন হবে সত্যি। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু চ্যানেল ফোকাস। তো ফ্রেন্ডস, যেমন তোমরা জানো যে প্রতিদিন রাত 8টার সময় আমাদের ইউটিউব চ্যানেলে ডাব্লিউপি আর কলকাতা পুলিশের ডেইলি মক টেস্ট ক্লাস করানো হয়, যেখানে আমরা প্রতিদিন 30টি গুরুত্বপূর্ণ প্রশ্ন আলোচনা করি, যে প্রশ্নগুলো তোমাদের এক্সামের ক্ষেত্রে ভীষণ ইম্পর্ট্যান্ট হবে। সে ওয়েস্ট বেঙ্গল পুলিশের এক্সাম বলো বা কলকাতা পুলিশের এক্সাম বলো না কেন, প্রত্যেকটা এক্সামের ক্ষেত্রে এই 30টি প্রশ্ন ভীষণ ইম্পর্ট্যান্ট হবে। আর দেখো ফ্রেন্ডস, আজকে হচ্ছে মক টেস্ট নাম্বার 54, আর 1 থেকে আমরা 53 অব্দ সমস্ত মক টেস্টগুলো আলোচনা করেছি। যদি তোমরা সেই ভিডিওগুলো না দেখে থাকো তাহলে ডেসক্রিপশন বক্সে প্লে লিস্টের লিঙ্কটি পেয়ে যাবে, সেখান থেকে তোমরা সমস্ত ভিডিওগুলো ওয়াচ করতে পারো। তো চলো ফ্রেন্ডস, আজকের এই মক টেস্ট ক্লাসটাকে আমরা শুরু করি। তো ফ্রেন্ডস, তার আগে তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট থাকবে, অবশ্যই ক্লাসটিকে একটু শেয়ার করে দিও তোমাদের বন্ধু বান্ধবদের সাথে। যারা যারা ডাব্লিউপি আর কলকাতা পুলিশ জুন প্রিপারেশন করছে তাদেরকে অবশ্যই এই ক্লাসটিকে একটু শেয়ার করে দেবে, ঠিক আছে? তো চলো ফ্রেন্ডস, আজকের এই ক্লাসটাকে আমরা শুরু করি। তো দেখো ফ্রেন্ডস, প্রথমে যে প্রশ্নটা হচ্ছে 1 নম্বরে, এলএসি কোন কোন দেশের সীমানার নাম? অপশন এ ভারত ও পাকিস্তানের, বি হচ্ছে ভারত ও নেপাল, সি হচ্ছে ভারত ও বাংলাদেশ, আর অপশন ডি হচ্ছে ভারত ও চীন। তো বলো অ্যান্সারটা কী হবে? যারা যারা উত্তরটা পারবে অবশ্যই প্রত্যেক কিন্তু আমাকে লাইভ চ্যাটে অ্যান্সারটা জানাবে যে এর অ্যান্সারটা কী হবে। এলএসি এর মানে এটা কোন কোন দেশের সীমানার নাম বা বাউন্ডারি লাইন, ঠিক আছে? প্রত্যেকে অ্যান্সার জানাও এর অ্যান্সারটা কী হবে। খুবই ইম্পর্ট্যান্ট প্রশ্ন, তোমাদের এক্সামে দেয় এই সমস্ত প্রশ্নগুলো, ঠিক? আর দেখো ফ্রেন্ডস, আমরা আজকের এই ভিডিওতে মানে প্রত্যেকটা মক টেস্টের ক্লাসে আমরা প্রথম 1 থেকে 10 অবধি আমরা কি এখান থেকে আমরা স্ট্র্যাটেজিকের প্রশ্নগুলো আলোচনা করি, ঠিক আছে? তারপর 10 থেকে 15 অবধি আমরা এখানে আলোচনা করি ইতিহাস থেকে প্রশ্নগুলো, ঠিক আছে? তারপর 15 থেকে 20 অবধি আলোচনা করি আমরা ভূগোলের থেকে প্রশ্ন, তারপর 20 থেকে 25 অবধি আলোচনা করি আমরা এখান থেকে সংবিধানের প্রশ্ন আলোচনা করি, ঠিক আছে? আর 25 থেকে 30 অবধি আলোচনা করি এখানে থাকে তোমাদের যে সায়েন্স থেকে যে সমস্ত প্রশ্ন আছে সেগুলো থাকে 25 থেকে 30-এর মধ্যে, ঠিক আছে? তো প্রথমে আমরা 1 থেকে 10 অবধি স্ট্র্যাটেজিকে আলোচনা করব। তো প্রত্যেকে জানাও এর অ্যান্সারটা কী হবে। তো ফ্রেন্ডস, এলএসি, ঠিক আছে, লাইন এখানে দেখো এলএসি লাইন অফ অ্যাকচুয়াল কন্ট্রোল, ঠিক আছে? লাইন অফ অ্যাকচুয়াল কন্ট্রোল এর ফুল ফর্মটা, ঠিক আছে? আর এটা মনে রাখবে, এটা হচ্ছে ভারত আর চীনের সীমানার নাম হচ্ছে এলএসি। আর এলওসি যেটা, সেটা হচ্ছে কোথাকার? এটা হচ্ছে ভারত আর পাকিস্তানের, ঠিক? তো দেখো ফ্রেন্ডস, বিস্তারিত দেখে নেবে। মনে রাখবে রেড ক্লিফ লাইন আর এলওসি এই দুটো যেটা, সেটা মনে রাখবে এই দুটো হচ্ছে ভারত আর পাকিস্তানের সীমানার নাম, ঠিক? এরপর মনে রাখবে 2 বিঘা করিডোর যেটা, সেটা হচ্ছে ভারত আর বাংলাদেশের সীমানার নাম, ঠিক? নেক্সট দেখো ফ্রেন্ডস, ম্যাকমোহন লাইন যেটা আর এলএসি যেটা তোমাদেরকে এখন বললাম, ঠিক আছে? ম্যাকমোহন আর এলএসি এই দুটো হচ্ছে ভারত আর চীনের সীমানার নাম হচ্ছে, ঠিক আছে? নেক্সট দেখো এর পরে যে প্রশ্ন 2 নম্বরে, জম্বুদ্বীপ কার পূর্ব নাম ছিল? অপশন এ ভারতবর্ষের, বি হচ্ছে উত্তর ভারতের, সি হচ্ছে দক্ষিণ ভারতের, আর অপশন ডি হচ্ছে দিল্লির। তো বলো অ্যান্সারটা কী হবে? অবশ্যই প্রত্যেকে অ্যান্সারটা জানাও, সঠিক উত্তরটা কী হবে। জম্বুদ্বীপ কার পূর্ব নাম ছিল, মানে আগে নাম ছিল জম্বুদ্বীপ, ঠিক আছে? প্রত্যেকে অ্যান্সারটা জানাও, খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন তোমাদের এক্সামের ক্ষেত্রে। ডাব্লিউপি বলো বা কলকাতা পুলিশের বলো, প্রত্যেকটা এক্সামের ক্ষেত্রে খুবই ইম্পর্টেন্ট হবে এই সমস্ত প্রশ্নগুলো। তো বলো এর অ্যান্সারটা কী হবে? জম্বুদ্বীপ কার পূর্ব নাম ছিল? প্রত্যেকে অ্যান্সারটা জানাও। তো দেখো ফ্রেন্ডস, এর যে অ্যান্সারটা হবে মনে রাখবে অপশান এ হবে এর সঠিক উত্তর, ঠিক আছে? ভারতবর্ষের পূর্ব নাম ছিল জম্বুদ্বীপ, খুবই ইম্পর্ট্যান্ট প্রশ্ন, ঠিক? তো দেখো ফ্রেন্ডস, মনে রাখবে ভারতবর্ষের পূর্ব নাম জম্বুদ্বীপ, ঠিক আছে? আর উত্তর ভারতের পূর্ব নাম, দক্ষিণ ভারতের পূর্ব নাম ছিল দক্ষিণাত্য, ঠিক আছে? আর উত্তর ভারতের ছিল আর্যাবত, ঠিক আছে? আর্যাবত ছিল উত্তর ভারতের পূর্ব নাম, খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন ফ্রেন্ডস, ঠিক আছে? আর দিল্লি ছিল, মনে রাখবে দিল্লির যে পূর্ব নাম ছিল সেটা হচ্ছে ইন্দ্রপ্রস্থ ছিল দিল্লির পূর্ব নাম, খুবই ইম্পর্টেন্ট, প্রত্যেক তোমাদের বলে দিলাম। নেক্সট এরপর দেখো এর পরের প্রশ্ন, সোনালি আঁশের দেশ কাকে বলে? অপশন এ জাপানকে বলা হয়, বি দেখো নরওয়েকে বলা হয়, সি হচ্ছে লাসাকে বলা হয়, আর অপশন ডি হচ্ছে বাংলাদেশকে বলা হয়। তো সোনালি আঁশের দেশ কাকে বলা হয়? খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন, তোমাদের এক্সামের ক্ষেত্রে খুবই ইম্পর্টেন্ট হবে। কারণ দেখো ফ্রেন্ডস, তোমরা যারা যারা এক্সাম দিয়েছো তারা প্রত্যেকে জানবে যে এই সমস্ত প্রশ্নগুলো তোমাদের এক্সামে বারবার আসে, ঠিক আছে? তো বলো এর অ্যান্সারটা কী হবে? অবশ্যই প্রত্যেকে অ্যান্সারটা জানাও, এর সঠিক অ্যান্সারটা কী হবে। সোনালি আঁশের দেশ কাকে বলে, খুবই ইম্পর্টেন্ট। তো ফ্রেন্ডস, মনে রাখবে এর অ্যান্সারটা হবে অপশন ডি, ঠিক আছে? বাংলাদেশকে বলা হয় সোনালি আঁশের দেশ। তো দেখো বিস্তারিত দেখে নেবে। মনে রাখবে জাপানকে বলা হয়, কি বলা হয়? উদয়মান সূর্যের দেশ, ঠিক? আর দেখো নরওয়েকে বলা হয় নিশীথ সূর্যের দেশ,
ঠিক। এরপর দেখো লাসাকে বলা হয় লুপ্ত শহর, লাসাকে বলা হয় লুপ্ত শহর। এরপর হচ্ছে বাংলাদেশ, তো বাংলাদেশকে বলা হয় সোনালী আঁশের দেশ। তো এই যে মানে কোন দেশকে কী নামে পরিচিত করা হয়, ঠিক আছে, এগুলো কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট। অবশ্যই প্রত্যেকটি কিন্তু তোমরা ভালোভাবে দেখে নিয়ে যাবে, ঠিক আছে। যতগুলো ইম্পর্ট্যান্ট আমি তোমাদের প্রত্যেকটি কিন্তু বলে দেবো এই মানে নোটসের সাহায্যে, ঠিক আছে, এই সাইডে। নেক্সট দেখো এর পরের যে প্রশ্ন 4 নম্বরে, নিম্নের কাকে মন্দিরের শহর, আচ্ছা নিম্নের কাকে মন্দিরের শহর বলে? অপশান এ দিল্লিকে বলা হয়, বি হচ্ছে কেরল, সি হচ্ছে অমৃতসর, আর অপশান ডি হচ্ছে মাদুরাই। এখানে কিন্তু অনেকেই অ্যান্সার মানে ভুল করবে আর কি, ঠিক আছে। তো প্রত্যেক অ্যান্সারটা জানাও যে অ্যান্সারটা কী হবে। নিম্নের কাকে মন্দিরের শহর বলা হয়, প্রত্যেক অ্যান্সার জানাও। আমি প্রত্যেকের অ্যান্সার দেখতে চাই, অ্যান্সারটা কী হবে। তো ফ্রেন্ডস মনে রাখবে নিম্নের কাকে মন্দিরের শহর বলা হয়, এর যে সঠিক অ্যান্সারটা হবে অপশান ডি হবে এর সঠিক অ্যান্সার। অনেকে অপশান সি করবে, ঠিক আছে, অমৃতসর করবে, কিন্তু অমৃতসরকে কী বলা হয়, একে মনে রাখবে, একে বলা হয় স্বর্ণ মন্দিরের দেশ, স্বর্ণ মন্দিরের দেশ বলা হয় অমৃতসরকে। কিন্তু মাদুরাইকে বলা হয়, মাদুরাইকে বলা হয় মনে রাখবে, একে বলা হয় মন্দিরের শহর, ঠিক আছে। নেক্সট, তো দেখো ফ্রেন্ডস মনে রাখবে দিল্লিকে বলা হয়, দিল্লি কী বলা হয়, ভারত বা এশিয়ার রোম বলা হয় দিল্লিকে, কী বলা হয়, ভারত বা এশিয়ার রোম। আর কেরলকে কী বলা হয়, একে বলা হয় মশলার বাগান, কেরলকে বলা হয় ভারতের মশলার বাগান বলা হয়। অমৃতসরকে বলা হয় ভারতের স্বর্ণ মন্দিরের দেশ, আচ্ছা স্বর্ণ মন্দিরের দেশ বলা হয় অমৃতসরকে, ঠিক আছে, শুধু স্বর্ণ মন্দিরের দেশ। আর দেখো মাদুরাইকে বলা হয়, এটা মনে রাখবে, মন্দিরের শহর বলা হয় মাদুরাইকে। খুবই ইম্পর্ট্যান্ট, প্রত্যেকটাই খুবই ইম্পর্ট্যান্ট, ঠিক আছে, তাই প্রত্যেক তোমাদেরকে আমি বলে দিলাম। নেক্সট দেখো এর পরের যে প্রশ্ন 5 নম্বরে, প্রথম গভর্নর জেনারেলের নাম কি? অপশান এ ওয়ারেন হেস্টিংস, বি হচ্ছে লর্ড ক্যানিং, সি হচ্ছে রাজা গোপালাচারী, আর অপশান ডি হচ্ছে কোনোটি নয়। প্রথম গভর্নর জেনারেলের নাম কি? প্রত্যেকে অ্যান্সারটা জানাও, খুবই ইম্পর্ট্যান্ট প্রশ্ন হবে তোমাদের এক্সামের ক্ষেত্রে, ঠিক আছে। প্রত্যেকে অ্যান্সারটা জানাও, সঠিক উত্তরটা কি হবে, প্রথম গভর্নর জেনারেলের নাম কি? তো প্রত্যেকে জানাও। তো ফ্রেন্ডস এর যে অ্যান্সারটা হবে মনে রাখবে অপশান এ, ঠিক আছে, ওয়ারেন হেস্টিং হচ্ছে প্রথম গভর্নর জেনারেল, ওয়ারেন হেস্টিং অপশান এ হবে এর সঠিক উত্তর, ঠিক। তো দেখো ফ্রেন্ডস মনে রাখবে আমাদের প্রথম মানে যে গভর্নর জেনারেল সেটা হচ্ছে ওয়ারেন হেস্টিং, ঠিক আছে। আর দেখো মনে রাখবে প্রথম ভাইসরয় হচ্ছে লর্ড ক্যানিং, প্রথম ভাইসরয় হচ্ছে লর্ড ক্যানিং, ঠিক। আর দেখো ফ্রেন্ডস মনে রাখবে এটা কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট, রাজা গোপালাচারী হচ্ছে স্বাধীন ভারতের প্রথম গভর্নর জেনারেল, স্বাধীন ভারতের প্রথম ভারতীয় গভর্নর জেনারেল, স্বাধীন ভারতের প্রথম ভারতের মানে আমাদের ভারতের ফার্স্ট গভর্নর জেনারেলকে, এটা মনে রাখবে রাজা গোপালাচারী, ঠিক আছে। নেক্সট এর পরে যে প্রশ্ন 6 নম্বরে, ভারতের প্রথম মহিলা রাষ্ট্রপতির নাম কি? অপশান এ প্রতিভা দেবী সিং পাটেল, অপশান বি হচ্ছে ইন্দিরা গান্ধী, অপশান সি হচ্ছে সুচেতা কৃপালিনী, আর অপশান ডি হচ্ছে সরোজিনী নাইডু। তো বলো অ্যান্সারটা কী হবে, ভারতের প্রথম মহিলা রাষ্ট্রপতির নাম কি? খুবই ইম্পর্ট্যান্ট প্রশ্ন, তোমাদের এক্সামে বারবার দেয় এই সমস্ত প্রশ্নগুলো। তো বলো সঠিক অ্যান্সারটা কী হবে, অবশ্যই প্রত্যেক অ্যান্সারটা জানাও, এর অ্যান্সারটা কী হবে, ভারতের প্রথম মহিলা রাষ্ট্রপতির নাম কি? তো দেখো ফ্রেন্ডস এর অ্যান্সারটা হবে অপশান এ প্রতিভা দেবী সিং পাটেল হচ্ছে ভারতের প্রথম মহিলা রাষ্ট্রপতির নাম, ঠিক আছে। আর দেখো ফ্রেন্ডস মনে রাখবে প্রতিভা দেবী সিং পাটেল হচ্ছে ভারতের প্রথম মহিলা রাষ্ট্রপতি, ঠিক। আর দেখো ইন্দিরা গান্ধী হচ্ছে ভারতের প্রথম মহিলা প্রধানমন্ত্রীর নাম, ইন্দিরা গান্ধী ভারতের প্রথম মহিলা প্রধানমন্ত্রীর নাম। আর সুচেতা কৃপালিনী মনে রাখবে ভারতের প্রথম মুখ্যমন্ত্রীর নাম। নেক্সট দেখো ফ্রেন্ডস সরোজিনী নাইডু মনে রাখে ভারতের প্রথম রাজ্যপাল, মহিলা রাজ্যপাল, ঠিক আছে, ভারতের প্রথম মহিলা রাজ্যপাল, মহিলা মুখ্যমন্ত্রী, মহিলা প্রধানমন্ত্রী, আর মহিলা রাষ্ট্রপতি। প্রত্যেকটাই তোমাদেরকে বলে দিলাম, আশা করছি এখান থেকে তোমাদের এক্সামে প্রশ্ন দেবে, ঠিক আছে। অবশ্যই এগুলো ভালো করে জেনে নেবে, ভালো করে নোটস করে রাখবে, ঠিক। নেক্সট দেখো এর পরের যে প্রশ্ন, ভারতের সৈন্য মানে ভারতের যে আমাদের সেনাবাহিনী রয়েছে ভারতের, তো সেনাবাহিনী কী নামে পরিচিত? অপশান এ সৈনিক, অপশান বি জওয়ান, অপশান সি হচ্ছে রেড আর্মি, আর অপশান ডি হচ্ছে আর্মি। তো বলো অ্যান্সারটা কী হবে, ভারতের সৈন্য কী নামে পরিচিত? খুবই ইম্পর্ট্যান্ট প্রশ্ন, প্রত্যেকের এর অ্যান্সারটা জানা উচিত। বলো এর অ্যান্সারটা কী হবে, প্রত্যেকে বলো। তো দেখো ফ্রেন্ডস এর যে অ্যান্সারটা হবে মনে রাখবে অপশান বি, কী বলা হয়, জওয়ান বলা হয় ভারতের সৈনিক বা সেনাবাহিনীকে বলা হয় জওয়ান, ঠিক আছে। এটা কিন্তু হিন্দি উচ্চারণ করা হয় একে, ঠিক আছে, হিন্দি উচ্চারণ করা হয়। অপশান বি হবে এর সঠিক অ্যান্সার। নেক্সট তো ফ্রেন্ডস এর পরের যে প্রশ্ন 8 নম্বরে, ভারতে কাকে আয়রন ম্যান বলা হয়? আয়রন ম্যান মানে লৌহ মানব বলা হয়, ঠিক আছে। ভারতের মধ্যে কাকে লৌহ মানব বা আয়রন ম্যান বলা হয়? অপশান এ গান্ধীজিকে বলা হয়, বি হচ্ছে নেতাজিকে বলা হয়, সি হচ্ছে সর্দার বল্লভভাই পাটেলকে বলা হয়, আর অপশান ডি হচ্ছে জওহরলাল নেহরুকে বলা হয়। তো বলো অ্যান্সারটা কী হবে, খুবই ইম্পর্ট্যান্ট প্রশ্ন, প্রত্যেকে অ্যান্সারটা জানাও, এর সঠিক অ্যান্সারটা কী হবে, ভারতের কাকে আয়রন ম্যান বা লৌহ মানব বলা হয়, প্রত্যেকে অ্যান্সারটা জানাও।
তো দেখো ফ্রেন্ডস, এর যে অ্যান্সারটা হবে অপশন সি হবে এর সঠিক উত্তর। কাকে বলা হয়? সর্দার বল্লভভাই পাটেলকে বলা হয় কি বলা হয়? আয়রন ম্যান বা লৌহ মানব বলা হয় সর্দার বল্লভভাই পাটেলকে। খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন, অবশ্যই মনে রাখবে, ঠিক আছে? সর্দার বল্লভভাই পাটেলকে বলা হয় আয়রন ম্যান। নেক্সট দেখো এর পরের যে প্রশ্ন, ভারতের জাতির জনক কাকে বলে? অপশান এ স্বামী বিবেকানন্দ, বি হচ্ছে নেতাজি সুভাষচন্দ্র বসু, সি হচ্ছে মহাত্মা গান্ধী, আর অপশান ডি হচ্ছে কোনোটি নয়। ভারতের জাতির জনক কাকে বলা হয়? খুবই ইম্পর্ট্যান্ট, ভারতের জাতির জনক কাকে বলা হয়? প্রত্যেকে অ্যান্সারটা জানাও, এর অ্যান্সারটা কী হবে প্রত্যেকে জানাও। তো দেখো ফ্রেন্ডস, এর যে অ্যান্সারটা হবে অপশন সি হবে এর সঠিক উত্তর। কাকে বলা হয়? মহাত্মা গান্ধীকে বলা হয় ভারতের জাতির জনক, ঠিক আছে? অপশন সি হবে এর সঠিক অ্যান্সার। এরপর দেখো ফ্রেন্ডস, নেক্সট প্রশ্ন হচ্ছে 10 নম্বরে, কিষান ঘাট কার সমাধিস্থল? অপশন এ রাজেন্দ্র প্রসাদ, বি হচ্ছে লাল বাহাদুর শাস্ত্রী, সি হচ্ছে চৌধুরী চরণ সিং, আর অপশন ডি হচ্ছে ইন্দিরা গান্ধী। তো বলো অ্যান্সারটা কী হবে? কিষান ঘাট কার সমাধিস্থলের নাম? অবশ্যই প্রত্যেকে অ্যান্সারটা জানো, খুবই ইম্পর্ট্যান্ট প্রশ্ন। তোমাদের এই যে মানে কার সমাধিস্থল কোথায়, এগুলো থেকে একটা প্রশ্ন দেয় এক্সামে, ঠিক আছে? তো বলো এর অ্যান্সারটা কী হবে? তো দেখো ফ্রেন্ডস, কিষান ঘাট যেটা, এটা মনে রাখবে, এর অ্যান্সারটা হবে অপশান সি হবে এর সঠিক উত্তর। চৌধুরী চরণ সিংয়ের সমাধিস্থলের নাম হচ্ছে কিষান ঘাট। আর দেখো মনে রাখবে, রাজেন্দ্র প্রসাদের সমাধিস্থলের নাম হচ্ছে মহাপ্রাণ ঘাট, ঠিক আছে? আর লাল বাহাদুর শাস্ত্রীর হচ্ছে, এটা মনে রাখবে, বিজয় ঘাট, ঠিক আছে? নেক্সট দেখো ফ্রেন্ডস, ইন্দিরা গান্ধীর ক্ষেত্রে মনে রাখবে তার সমাধিস্থলের নাম হচ্ছে কি? শক্তিস্থল, ঠিক? নেক্সট এরপর দেখো 11 নম্বর প্রশ্ন, নিম্নের কোনটি তাম্রপ্রস্তর যুগের সভ্যতা? অপশন এ মেহেরগড় সভ্যতা, বি হচ্ছে সিন্ধু সভ্যতা, সি হচ্ছে প্রস্তর সভ্যতা, আর অপশন ডি হচ্ছে কোনোটি নয়। তো বলো কোনটা নিম্নের মধ্যে কোনটা তাম্রপ্রস্তর যুগের সভ্যতা? দেখো ফ্রেন্ডস, তাম্রপ্রস্তর যুগের সভ্যতা কেন বলা হয়? কারণ ওই সভ্যতার মধ্যে তামার ব্যবহার পাওয়া যায়, তাই থেকে বলা হয় তাম্রপ্রস্তর যুগের সভ্যতা। তো এই নিম্নের এই যে এর মধ্যে কোনটা তামার, মানে কোন সভ্যতাতে তামার ব্যবহার পাওয়া যায়? প্রত্যেকে অ্যান্সারটা জানাও। তো দেখো ফ্রেন্ডস, এর যে অ্যান্সারটা হবে অপশন বি হবে এর সঠিক উত্তর, ঠিক আছে? সিন্ধু সভ্যতা বা মেহেরগড় মানে সিন্ধু সভ্যতা বা হরপ্পা সভ্যতা, এই দুটো সভ্যতা হচ্ছে তাম্রপ্রস্তর যুগের সভ্যতা। অপশন বি হবে এর সঠিক অ্যান্সার। নেক্সট দেখো ফ্রেন্ডস, এর পরে যে প্রশ্ন, মিশরীয় সভ্যতা কোন নদীর তীরে অবস্থিত? অপশন এ টাইবার, অপশন বি হচ্ছে নীল, অপশন সি হচ্ছে টাইগ্রিস, আর অপশন ডি হচ্ছে রাইন। তো বলো অ্যান্সারটা কী হবে? মিশরীয় সভ্যতা কোন নদীর তীরে অবস্থিত? প্রত্যেকে অ্যান্সারটা জানো, খুবই ইম্পর্ট্যান্ট প্রশ্ন, এই মিশরীয় সভ্যতাটা কোন নদীর তীরে অবস্থিত? তো দেখো ফ্রেন্ডস, এর যে অ্যান্সারটা হবে মনে রাখবে, দেখো টাইবার নদীর তীরে অবস্থিত রোমান সভ্যতা, ঠিক আছে? আর নীল নদীর তীরে অবস্থিত মিশর সভ্যতা। তোমরা সবাই শুনো না যে মানে নীল নদীর দান কাকে বলা হয়? নীল নদের দান কাকে বলা হয়? মিশরকে বলা হয় নীল নদীর দান। তো এই যে মিশর সভ্যতা যেটা, সেটা নীল নদীর তীরে অবস্থিত, ঠিক আছে? আর নীল নদীর দান বলা হয়, মিশরকেই বলা হয় নীল নদীর দান, ঠিক আছে? নেক্সট দেখো ফ্রেন্ডস, মনে রাখবে টাইগ্রিস নদীর তীরে অবস্থিত সুমেরীয় সভ্যতা, ঠিক? এরপর দেখো ফ্রেন্ডস, রাইন নদীর তীরে অবস্থিত মনে রাখবে সেল্টিক সভ্যতা। ঠিক কোন সভ্যতা? সেল্টিক সভ্যতা যেটা, সেটা রাইন নদীর তীরে অবস্থিত। তো দেখো কোন নদীর তীরে কোন সভ্যতাগুলো অবস্থিত প্রত্যেকটা বলে দিলাম। এর মধ্যেই তোমার এক্সামে দেবে, যদি এই টপিক থেকে প্রশ্ন দেয় তাহলে এর মধ্যে থেকেই পাবে, ঠিক আছে? এর বাইরে দেবে না। নেক্সট এর পরের প্রশ্ন, 13 নম্বর প্রশ্ন, বৈদিক যুগের বৃষ্টির দেবতার নাম কি? অপশন এ ইন্দ্র, অপশন বি অগ্নি, অপশন সি হচ্ছে বরুণ, আর অপশন ডি হচ্ছে সূর্য। তো বলো অ্যান্সারটা কী হবে? বৈদিক যুগে বৃষ্টির দেবতার নাম কি? প্রত্যেকে অ্যান্সারটা পারবে, যারা পারবে অবশ্যই অ্যান্সারটা জানাও, খুবই ইম্পর্ট্যান্ট প্রশ্ন, ঠিক আছে? প্রত্যেকে অ্যান্সার জানাও, অ্যান্সারটা কী হবে? তো দেখো ফ্রেন্ডস, এর যে অ্যান্সারটা হবে অপশন এ হবে এর সঠিক উত্তর। বৈদিক যুগের বৃষ্টির দেবতা হচ্ছে কে? ইন্দ্র। ইন্দ্রকে বলা হয় বৃষ্টির দেবতা, আবার বলা হয় বজ্রপাতের দেবতা বলা হয় এই ইন্দ্রকেই, ঠিক আছে? তো দেখো ফ্রেন্ডস, মনে রাখবে ইন্দ্রকে বলা হয় বৃষ্টির ও বজ্রের দেবতা, ঠিক আছে? আর অগ্নিকে বলা হয় আগুনের দেবতা, বরুণকে বলা হয় জলের দেবতা, আর সূর্যকে বলা হয় সৌর দেবতা, ঠিক আছে? তো অবশ্যই যে এই যে বৈদিক যুগে মানে কাকে কোন দেবতা বলা হয় সেগুলো তোমরা ভালো করে রেডি করে নেবে, ঠিক আছে? নেক্সট এর পরের যে প্রশ্ন, 14 নম্বর প্রশ্ন, মহাবীর জৈন কত বছর বয়সে গৃহত্যাগ করেন? অপশন এ 20 বছর বয়সে,
বি হচ্ছে 29 বছর বয়সে, সি হচ্ছে 30 বছর বয়সে, আর অপশন ডি হচ্ছে 31 বছর বয়সে। তো ফ্রেন্ডস এখানে কিন্তু সবাই কনফিউজ হয় যে 1 নম্বরে মহাবীর জৈন মানে কত বছর বয়সে গৃহত্যাগ করে, আর গৌতম বুদ্ধ কত বছর বয়সে গৃহত্যাগ করে, এই দুটোতে প্রায় সবাই কনফিউজ হয়। তো ফ্রেন্ডস মনে রাখবে মহাবীর জৈন 31 বছর বয়সে 31 না 30 হবে, ঠিক আছে। মহাবীর জৈন মনে রাখবে 30 বছর বয়সে গৃহত্যাগ করে, ঠিক। আর গৌতম বুদ্ধ 29 বছর বয়সে গৃহত্যাগ করে, দুটোই কিন্তু মনে রাখবে খুবই ইম্পর্টেন্ট। দেখো ফ্রেন্ডস কনফিউজ হওয়ার জন্য এই প্রশ্নটা দেয়, ঠিক আছে। তো মনে রাখবে 30 বছর বয়সে কে মহাবীর জৈন, তার 1 বছর আগে গৌতম বুদ্ধ মানে 29 বছর বয়সে তিনি তার গৃহত্যাগ করেছিলেন, ঠিক আছে। নেক্সট দেখো এরপরের যে প্রশ্ন 15 নাম্বার, গৌতম বুদ্ধের মৃত্যু কোথায় হয়? অপশন এ কপিলা বস্তুতে, বি হচ্ছে বৌদ্ধগয়া, সি হচ্ছে দেখো বারাণসীতে, আর অপশন ডি হচ্ছে কুশীনগরে। তো গৌতম বুদ্ধের মৃত্যু কোথায় হয় খুবই ইম্পর্ট্যান্ট। দেখো ফ্রেন্ডস গৌতম বুদ্ধের জন্ম কোথায় হয়, গৌতম বুদ্ধের মানে কোথায় ধর্ম লাভ করে, মানে গৌতম মানে যে বুদ্ধ ধর্ম সেটা কোথায় লাভ করে, তারপর বৌদ্ধ ধর্ম কোথায় প্রচার করে, তারপর কোথায় মারা যায়, এগুলো কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট। তো ফ্রেন্ডস একের পর এক আমি তোমাদেরকে বলে দিই। তো দেখো ফ্রেন্ডস মনে রাখবে কাপিলা বস্তু লুম্বিনী নামক উদ্যানে গৌতম বুদ্ধের জন্মগ্রহণ করে, কাপিলা বস্তু লুম্বিনী নামক উদ্যানে গৌতম বুদ্ধ জন্মগ্রহণ করে, তারপর বৌদ্ধগয়াতে তিনি কি বৌদ্ধ ধর্ম লাভ করেন, কোথায় লাভ করেন? বৌদ্ধগয়াতে। একে কি বলা হয়? মনে রাখবে একে বলা হয় নির্বাণ লাভ বলা হয় একে, ঠিক আছে, নির্বাণ লাভ বলা হয়। আর দেখো ফ্রেন্ডস মনে রাখবে বারাণসী তিনি বৌদ্ধ ধর্ম প্রচার করেন, আর কুশীনগরে তিনি মানে যে তার শেষ জীবন অর্থাৎ তার মৃত্যু হয়, গৌতম বুদ্ধের মৃত্যু হয় কুশীনগরে, ঠিক। তো দেখো ফ্রেন্ডস কপিলা বস্তু লুম্বিনী নামক উদ্যানে জন্মগ্রহণ করেন, তারপর বৌদ্ধগয়াতে বৌদ্ধ ধর্ম মানে শিক্ষা লাভ করেন, ঠিক আছে। তারপর বারাণসী তিনি বৌদ্ধ ধর্ম প্রচার করেন, আর কুশীনগরে তার মৃত্যু হয়, ঠিক। নেক্সট দেখো এর পরের যে প্রশ্ন, সৌরজগতের নিকটতম নক্ষত্রের নাম কি? অপশন এ প্রক্সিমা সেন্টাউরি, বি হচ্ছে সিরিয়াস, সি হচ্ছে শুক্র, আর অপশন ডি হচ্ছে বুধ। তো বল অ্যান্সারটি কী হবে? সৌরজগতের নিকটতম নক্ষত্রের নাম কি? প্রত্যেকে অ্যান্সারটি জানো, খুবই ইম্পর্ট্যান্ট প্রশ্ন তোমাদের এক্সামে দেয়, ঠিক আছে, এই সমস্ত প্রশ্নগুলো। তো বলো অ্যান্সারটা কী হবে? সৌরজগতের নিকটতম নক্ষত্র। তো দেখো ফ্রেন্ডস নক্ষত্র তো দু রকমই হয়, মানে দুটোই হবে এখানে, ঠিক আছে, প্রক্সিমা সেন্টাউরি আর সিরিয়াস, এই দুটোই কিন্তু নিকটতম নক্ষত্র, ঠিক আছে। তো দেখো দুটোই কিন্তু নক্ষত্র, কিন্তু নিকটতম যেটা সেটা হচ্ছে মনে রাখবে প্রক্সিমা সেন্টাউরি হচ্ছে নিকটতম, ঠিক। আর সৌরজগতে উজ্জ্বলতম, সৌরজগতে মানে কাছে আর কি, এই যে সৌরজগৎ থাকে এখানে, ঠিক আছে, তাহলে এখানে হচ্ছে দেখো প্রক্সিমা সেন্টাউরি, ঠিক। আর এইগুলোতে রয়েছে সিরিয়াস, ঠিক। তো দেখো সিরিয়াস যেটা সেটা হচ্ছে উজ্জ্বলতম, আর যেটা সবথেকে কাছের হচ্ছে সৌরজগতের সেটা হচ্ছে কি প্রক্সিমা সেন্টাউরি সবথেকে কাছের, কিন্তু উজ্জ্বলতম যদি বলা হয় সেটা মনে রাখবে সিরিয়াস হচ্ছে উজ্জ্বলতম, ঠিক। নেক্সট তো ফ্রেন্ডস মনে রাখবে প্রক্সিমা সেন্টাউরি হচ্ছে সৌরজগতের নিকটতম নক্ষত্র, আর সিরিয়াস যেটা সেটা হচ্ছে সৌরজগতের কাছের উজ্জ্বলতম নক্ষত্র, ঠিক আছে। নেক্সট দেখো ফ্রেন্ডস শুক্র যেটা সেটা হচ্ছে পৃথিবীর যমজ গ্রহ, আর এখান থেকে আরেকটা প্রশ্ন হয়েছে পৃথিবীর সবথেকে কাছের গ্রহের নাম কি? সেটা হয় শুক্র, ঠিক আছে। নেক্সট দেখো ফ্রেন্ডস বুধকে কি বলা হয়? একে বলা হয় সূর্যের সবথেকে কাছের গ্রহ বলা হয় বুধকে, ঠিক আছে। তো প্রত্যেকটি কিন্তু ভালোভাবে মনে রাখবে, খুবই ইম্পর্টেন্ট হবে তোমাদের এক্সামের ক্ষেত্রে। এরপর দেখো এরপরের প্রশ্ন হচ্ছে 17 নাম্বার, পৃথিবীতে সূর্যের আলো আসতে সময় লাগে মানে কত সময় লাগে? অপশান এ 8 মিনিট, অপশান বি হচ্ছে 8 মিনিট 19 সেকেন্ড, অপশান সি হচ্ছে 8 মিনিট 50 সেকেন্ড, আর অপশান ডি হচ্ছে 9 মিনিট 30 সেকেন্ড। তো সূর্য থেকে পৃথিবীতে আলো আসতে কত সময় লাগে? প্রত্যেকে অ্যান্সার জানাও, খুবই ইম্পর্টেন্ট হবে তোমাদের এক্সামের ক্ষেত্রে। তো কী হবে এর সঠিক উত্তর? মানে পৃথিবী থেকে সূর্যতে লাইট আসতে কত সময় লাগে? তো ফ্রেন্ডস এর যে অ্যান্সারটা হবে মনে রাখবে, এর অ্যান্সারটা হবে অপশান বি হবে এর সঠিক উত্তর, ঠিক আছে। 8 মিনিট 19 সেকেন্ড সময় লাগে, 8 মিনিট 19 সেকেন্ড সময় লাগে সূর্য থেকে পৃথিবীতে আলো আসতে, ঠিক। নেক্সট আর দেখো ফ্রেন্ডস তোমরা যদি পারো এর অ্যান্সারটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাও যে যে তোমরা যে চাঁদ থেকে, ঠিক আছে, চাঁদ থেকে পৃথিবীতে আলো আসতে কত সময় লাগে? প্রত্যেকে কিন্তু কমেন্ট করে জানাও যে চাঁদ থেকে পৃথিবীতে আলো আসতে কত সময় লাগে। প্রত্যেকে কিন্তু কমেন্ট করে জানাও এর সঠিক উত্তরটা কি হবে। নেক্সট এর পরের যে প্রশ্ন, কাল বৈশাখী কোথায় প্রবাহিত হয়? অপশান এ উত্তর পশ্চিম ভারতে, বি হচ্ছে দক্ষিণ আমেরিকায়,
সি হচ্ছে পূর্ব ভারত ও বাংলাদেশে, আর অপশন ডি হচ্ছে উত্তর পূর্ব ভারতে। তো বলো অ্যান্সারটা কী হবে? কালবৈশাখী কোথায় প্রবাহিত হয়? খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন, তোমরা প্রত্যেকে জানো এর অ্যান্সারটা কী হবে। কালবৈশাখী যেটা ঝড়টা সেটা কোথায় প্রবাহিত হয়? প্রত্যেকে অ্যান্সার জানাও। তো দেখো ফ্রেন্ডস, মনে রাখবে উত্তর পশ্চিমে প্রবাহিত হয়, উত্তর পশ্চিম ভারতে প্রবাহিত হয় লুটা, ঠিক আছে। আর দেখো দক্ষিণ আমেরিকায় প্রবাহিত হয় পাম্পেরো, ঠিক আছে। পাম্পেরো যেটা সেটা যে দক্ষিণ আমেরিকাতে প্রবাহিত হয়। আর পূর্ব ভারত ও বাংলাদেশে প্রবাহিত হয়, মনে রাখবে, কাল বৈশাখী। পূর্ব ভারত ও বাংলাদেশে প্রবাহিত হয় কাল বৈশাখী। আর উত্তর পূর্ব ভারতে প্রবাহিত হয় আঁধি, ঠিক আছে। তো প্রত্যেকটা খুবই ইম্পর্টেন্ট। নেক্সট দেখো এর পরে যে প্রশ্ন, 19 নম্বর প্রশ্ন, পৃথিবীর বৃহত্তম নদীর নাম কি? অপশন এ নীল নদ, বি হচ্ছে আমাজন নদ, সি হচ্ছে ইয়াংসিকিয়াং, আর অপশন ডি হচ্ছে সিন্ধু নদী। তো বলো অ্যান্সারটা কী হবে? পৃথিবীর বৃহত্তম নদীর নাম কি? প্রত্যেকে অ্যান্সার জানাও, খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন হবে তোমাদের এক্সামের ক্ষেত্রে। দেখো ফ্রেন্ডস, অনেক কিন্তু অপশন এ করবে, ঠিক আছে, যে পৃথিবীর বৃহত্তম নদী হবে নীল নদ, কিন্তু এর অ্যান্সারটা একেবারে ভুল, ঠিক। তো ফ্রেন্ডস দেখো কীভাবে ভুল হয়। তো দেখো নীল নদ যেটা সেটা হচ্ছে কি, তার দৈর্ঘ্য যেটা সেটা হচ্ছে 6,650 কিলোমিটার তার দৈর্ঘ্য। কত? 6,650 কিলোমিটার। আর এটা হচ্ছে পৃথিবীর দীর্ঘতম নদী হচ্ছে নীল নদ। পৃথিবীর দীর্ঘতম নদীর নাম নীল নদ, যেটা কোথায় অবস্থিত? যেটা বর্তমানে আফ্রিকায় অবস্থিত। আর দেখো ফ্রেন্ডস, আমাজন নদী যেটা সেটা হচ্ছে আমাদের পৃথিবীর বৃহত্তম নদী হচ্ছে আমাজন নদী, যেটা কোথায়? যেটা দক্ষিণ আমেরিকায় অবস্থিত। আর যার দৈর্ঘ্যটা কত? 6,400 কিলোমিটার হচ্ছে তার দৈর্ঘ্য, ঠিক। নেক্সট ফ্রেন্ডস, ইয়াংসিকিয়াং যেটা তার দৈর্ঘ্য হচ্ছে 6,300 কিলোমিটার, যেটা চীনে রয়েছে। আর সিন্ধু যেটা তার দৈর্ঘ্য হচ্ছে 2880 কিমি, ঠিক আছে। নেক্সট এরপর দেখো 20 নম্বর প্রশ্ন, মথুরা কোন নদীর তীরে অবস্থিত? অপশন এ হুগলি, বি হচ্ছে গঙ্গা, সি হচ্ছে যমুনা, আর অপশন ডি হচ্ছে গোমতী। তো বলো অ্যান্সারটা কী হবে? মথুরা কোন নদীর তীরে অবস্থিত? দেখো ফ্রেন্ডস, আমি তোমাদেরকে বারবার করে বলি যে এই যে কোন শহরটা কোন নদীর তীরে অবস্থিত, প্রত্যেকটা কিন্তু ভালোভাবে মনে রাখবে। একটা হচ্ছে আমাদের ভারতের মধ্যে যে শহরগুলো রয়েছে ইম্পর্ট্যান্ট, ঠিক আছে। আর ভারতের বাইরে যে সমস্ত শহরগুলো রয়েছে সে প্রত্যেকটা কিন্তু ভালোভাবে মনে রাখবে যে এই শহরগুলো কোন নদীর তীরে অবস্থিত, কারণ তোমাদের এক্সামে প্রশ্ন দেয় এখান থেকে, ঠিক আছে। তো বলো এর অ্যান্সারটা কী হবে? মথুরা কোন নদীর তীরে অবস্থিত? তো দেখো ফ্রেন্ডস, এর অ্যান্সারটা হবে অপশন সি, ঠিক আছে, যমুনা নদীর তীরে অবস্থিত মথুরা। যমুনা নদীর তীরে অবস্থিত মথুরা, ঠিক। তো দেখো ফ্রেন্ডস, মনে রাখবে হুগলি নদীর তীরে অবস্থিত, আচ্ছা, হুগলি নদীর তীরে অবস্থিত যে সমস্ত শহরগুলো সেগুলো হচ্ছে কলকাতা, হাওড়া, ঠিক। আর গঙ্গা নদীর তীরে অবস্থিত রয়েছে পাটনা, ভাগলপুর, কানপুর আর বারাণসী। এরপর যমুনা নদীর তীরে অবস্থিত মথুরা, আর গোমতী নদীর তীরে অবস্থিত লখনৌ শহরটা, ঠিক আছে। এই সমস্ত শহরগুলো এই যে গোমতী নদী, যমুনা নদী, গঙ্গা নদী আর হুগলি নদীর তীরে অবস্থিত, ঠিক। নেক্সট দেখো এর পরে যে প্রশ্ন, 21 নম্বর প্রশ্ন, কত সালে গণপরিষদ গঠিত হয়? অপশান এ 1947 সালে, বি হচ্ছে 1946 সালে, সি হচ্ছে 1945 সালে, আর অপশান ডি হচ্ছে 1950 সালে। তো কত সালে গণপরিষদ গঠিত হয়? প্রত্যেকে অ্যান্সার জানাও, খুব ইম্পর্ট্যান্ট প্রশ্ন। তো দেখো ফ্রেন্ডস, এর অ্যান্সারটা হবে অপশান বি, ঠিক আছে। অপশান বি হবে এর সঠিক উত্তর। 1946 সালে 16ই মে, 1946 সালে 16ই মে গণপরিষদ গঠিত হয় ক্যাবিনেট মিশন প্রস্তাব দ্বারা। অপশান বি হবে এর সঠিক অ্যান্সার। নেক্সট দেখো, লিখিত সংবিধান কোন দেশের সংবিধান থেকে নেওয়া হয়? অপশান এ ব্রিটেন, অপশান বি আমেরিকা, অপশান সি রাশিয়া, আর অপশান ডি হচ্ছে জাপান। তো এই যে লিখিত সংবিধান যেটা সেটা কোন দেশের সংবিধান থেকে নেওয়া হয়? দেখো ফ্রেন্ডস, আমাদের ভারতের সংবিধানটা হচ্ছে সব থেকে বড় লিখিত সংবিধান, ঠিক আছে। আর এই যে সংবিধানটা নেওয়া হয় এটা কোথা থেকে নেওয়া হয়? এটা মনে রাখবে, অপশান বি হবে এর সঠিক উত্তর। আমেরিকা থেকে নেওয়া হয় লিখিত সংবিধান, ঠিক। তো দেখো ফ্রেন্ডস, মনে রাখবে ব্রিটেন থেকে নেওয়া হয় আইন তৈরির পদ্ধতি আর এক নাগরিকত্ব, এই দুটো নেওয়া হয় ব্রিটেন থেকে। আমেরিকা থেকে নেওয়া হয় লিখিত সংবিধান, মৌলিক অধিকার, আরও অনেক রয়েছে। তো এই দুটো ইম্পর্টেন্ট, তাই তোমাদের দুটোই বললাম, ঠিক আছে। এরপর দেখো রাশিয়া থেকে নেওয়া হয়, মনে রাখবে, মৌলিক কর্তব্য আর পঞ্চবার্ষিকী পরিকল্পনা, এই দুটো নেওয়া হয় রাশিয়া থেকে। আর জাপান থেকে মনে রাখবে সুপ্রিম কোর্টের যে কাজের আইনগত পদ্ধতিটা সেটা নেওয়া হয় কোথা থেকে? এটা নেওয়া হয় জাপান থেকে। তাই প্রত্যেকটা খুবই ইম্পর্ট্যান্ট, ঠিক আছে। এক্সামে তোমাদের এখান থেকে প্রশ্ন দেয়, তোমরা যারা এক্সাম দিয়েছো বিগত বছরের সেই সমস্ত এক্সামগুলোতে দেখবে যে এই সমস্ত প্রশ্নগুলো কিন্তু সেগুলোতে এসেছে, ঠিক আছে। নেক্সট এর পরের প্রশ্ন, বর্তমানে মৌলিক কর্তব্যের সংখ্যা কত? অপশান এ 10টা, বি হচ্ছে 11টা, সি হচ্ছে 15টা, আর অপশান ডি হচ্ছে 7টা। তো বর্তমানে মৌলিক কর্তব্যের সংখ্যা কয়টা? দেখো ফ্রেন্ডস, যে মূল সংবিধানে সেখানে মৌলিক কর্তব্য ছিল 10টা,
ঠিক আছে। আর বর্তমানে তাহলে কটা রয়েছে প্রত্যেক অ্যান্সারটা জানাও, এর অ্যান্সারটা কী হবে। তো দেখো মনে রাখবে মৌলিক কর্তব্যের সংখ্যা যেটা সেটা মূল সংবিধানে ছিল 10টা, কিন্তু বর্তমানে রয়েছে 11টা, অপশন বি। ঠিক আছে, মূল সংবিধানে ছিল 10টা, বর্তমানে রয়েছে 11টা মৌলিক কর্তব্য। নেক্সট দেখো এর পরের প্রশ্ন, উপরাষ্ট্রপতি কমপক্ষে বয়স কত? উপরাষ্ট্রপতির কমপক্ষে বয়স কত? অপশন এ 18 বছর, বি হচ্ছে 20 বছর, সি হচ্ছে 25 বছর, আর অপশন ডি হচ্ছে 35 বছর। তো উপরাষ্ট্রপতির কমপক্ষে বয়স কত, মানে যদি কোনো এক ব্যক্তি উপরাষ্ট্রপতি হতে চায় তাহলে মিনিমাম তার এজ কত হতে হবে, তাহলে সেই ব্যক্তি মানে উপরাষ্ট্রপতি পদে বসতে পারবে। ঠিক আছে, তো বলো অ্যান্সারটা কী হবে। তো প্রত্যেকে অ্যান্সারটা জানাও, এর অ্যান্সারটা কী হবে। তো দেখো ফ্রেন্ডস, এর অ্যান্সারটা হবে অপশন ডি। ঠিক আছে, 35 বছর। 35 বছর হচ্ছে উপরাষ্ট্রপতির কমপক্ষে বয়স। 35 বছর, এটা উপরাষ্ট্রপতির ক্ষেত্রেও সেম। ঠিক আছে, আর রাষ্ট্রপতির ক্ষেত্রেও 35 বছরই হচ্ছে মিনিমাম এজ। ঠিক, নেক্সট দেখো এর পরের যে প্রশ্ন 25 নাম্বার, রাজ্যসভার সভাপতিত্ব করেন কে? অপশন এ রাষ্ট্রপতি, বি হচ্ছে উপরাষ্ট্রপতি, সি হচ্ছে প্রধানমন্ত্রী, আর অপশন ডি হচ্ছে উপপ্রধানমন্ত্রী। তো বলো অ্যান্সারটা কী হবে, রাজ্যসভার সভাপতিত্ব করেন কে? প্রত্যেকে অ্যান্সারটা জানাও, খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন, প্রত্যেকে অ্যান্সারটা জানাও, এর অ্যান্সারটা কী হবে। তো দেখো ফ্রেন্ডস, মনে রাখবে রাজ্যসভার সভাপতিত্ব করেন, এর অ্যান্সারটা হবে অপশন বি হবে এর সঠিক উত্তর, উপরাষ্ট্রপতি। উপরাষ্ট্রপতি রাজ্যসভার সভাপতিত্ব করেন। আর দেখো ফ্রেন্ডস, যদি প্রশ্ন করে যে লোকসভার সভাপতিত্ব করেন কে, তো মনে রাখবে লোকসভার সভাপতিত্ব করেন কে, সেটা মনে রাখবে স্পিকার লোকসভার সভাপতিত্ব করেন। ঠিক, নেক্সট তো এর পরের যে প্রশ্ন 26 নম্বর প্রশ্ন, এরপর থেকে আমাদের সায়েন্সের প্রশ্নগুলো স্টার্ট হচ্ছে। ঠিক আছে, মানে 26 থেকে 30 অবধি সায়েন্সের প্রশ্নগুলো থাকবে। ঠিক আছে, তো দেখো 26 নম্বর প্রশ্ন হচ্ছে, ইলেকট্রন কণা কে আবিষ্কার করেন? অপশন এ মেন্ডেলিফ, বি হচ্ছে জে টমসন, সি হচ্ছে রাদারফোর্ড, আর অপশন ডি হচ্ছে রন্টজেন। তো বলো অ্যান্সারটা কী হবে, ইলেকট্রন কণা কে আবিষ্কার করেন? ইলেকট্রন কণা, প্রত্যেকে অ্যান্সারটা জানাও। তো এর অ্যান্সারটা হবে অপশন বি হবে এর সঠিক উত্তর। ঠিক আছে, জে টমসন ইলেকট্রন কণা আবিষ্কার করেন। ঠিক, তো দেখো ফ্রেন্ডস, মনে রাখবে মেন্ডেলিফ পর্যায় সারণী আবিষ্কার করেন, আর জে টমসন ইলেকট্রন আবিষ্কার করেন। বিজ্ঞানী রাদারফোর্ড প্রোটন ও পরমাণুর নিউক্লিয়াস। ঠিক আছে, যে পরমাণুর মধ্যে নিউক্লিয়াস থাকে, ঠিক আছে, যেখানে প্রোটন নিউট্রন থাকে, তো এই যে পরমাণু থাকে, ঠিক আছে, তো এই পরমাণুটা আবিষ্কার করেন কে? এটা আবিষ্কার করেন রাদারফোর্ড। ঠিক, নেক্সট দেখো ফ্রেন্ডস, মনে রাখবে বিজ্ঞানী রন্টজেন এক্স রশ্মি বা এক্স রে আবিষ্কার করে। ঠিক, তো প্রত্যেকটি খুবই ইম্পর্টেন্ট, এক্সামে দেয় তোমাদের। নেক্সট এরপর দেখো 27 নম্বর প্রশ্ন, রোধের একক কি বা এসআই একক কি? অপশন এ ভোল্ট, অপশন বি কুলম, অপশন সি হচ্ছে এম্পিয়ার, আর অপশন ডি হচ্ছে ওহম। তো বল অ্যান্সারটা কী হবে, রোধের এসআই একক যেটা সেটা কি? অবশ্যই প্রত্যেকে অ্যান্সারটা জানাও, এর অ্যান্সারটা কী হবে। তো দেখো ফ্রেন্ডস, এর অ্যান্সারটা হবে অপশন ডি হবে এর সঠিক উত্তর। ঠিক আছে, ওহম যেটা সেটা হচ্ছে রোধের এসআই একক হচ্ছে ওহম। ঠিক, আর দেখো ফ্রেন্ডস, মনে রাখবে ভোল্ট সেটা হচ্ছে বিভব প্রভেদের একক হচ্ছে ভোল্ট। আর কুলম হচ্ছে তড়িৎ আধানের একক। এম্পিয়ার হচ্ছে তড়িৎ প্রবাহের একক। আর ওহম যেটা সেটা হচ্ছে রোধের একক। তো এই যে মানে কারেন্ট ইলেকট্রিসিটি থেকে যদি প্রশ্ন দেয় তাহলে এই চারটা থেকেই প্রশ্ন দেবে, যে ভোল্ট মানে এককগুলো থেকে। ঠিক আছে, যে ভোল্টের একক কি, মানে আচ্ছা ভোল্ট কিসের একক, কুলম কিসের একক, এম্পিয়ার কিসের একক, আর ওহম কিসের একক। ঠিক আছে, নেক্সট এরপর দেখো ফ্রেন্ডস, নেক্সট যে প্রশ্ন, নিম্নের কোনটি প্রথম শ্রেণীর লিভারের উদাহরণ? অপশন এ কাঁচি, অপশন বি হচ্ছে নৌকার দ্বার, সি হচ্ছে চিমটে, আর অপশন ডি হচ্ছে হাত গাড়ি। তো বলো অ্যান্সারটা কী হবে, কোনটা প্রথম শ্রেণীর লিভার? তো দেখো ফ্রেন্ডস, যারা মানে প্রথম শ্রেণীর লিভার কী জিনিস সেটা যদি জানো তাহলে এর অ্যান্সারটা প্রত্যেকেই পারবে। ঠিক আছে, তো দেখো ফ্রেন্ডস, প্রথম শ্রেণীর লিভারে কী হয়, মাঝে মাঝে থাকে আলম্ব বিন্দু, আর এদিকে থাকে বল বাহু, এদিকে থাকে রোধ বাহু। ঠিক আছে, দেখো আমি ভালোভাবে আঁকছি, এখান থেকে আলম্ব বিন্দু, এখান থেকে বল বাহু, বা এখানে থাকে রোধ বাহু। ঠিক আছে, তো দেখো ফ্রেন্ডস, এইখানে এই চারটা অপশানের মধ্যে দেখো প্রথমে যে অপশানে সেটা কীরকম, কাঁচি থাকে এরকম, যেখানে কাঁচির এখান থেকে আলম্ব বিন্দু, এখানে থাকে বল বাহু, আর এখানে থাকে রোধ বাহু, মানে কোনো কিছু এখানে কাটা হয়। ঠিক আছে, তো দেখো ফ্রেন্ডস, এই যে মানে যে ক্ষেত্রে আলম্ব বিন্দুটা মাঝে মাঝে থাকবে সেটা হবে প্রথম শ্রেণীর লিভার। ঠিক আছে, তাহলে এই ক্ষেত্রে অ্যান্সারটা হবে অপশান এ হবে এর সঠিক উত্তর, কাঁচি হচ্ছে প্রথম শ্রেণীর লিভার। আর দেখো নৌকার দ্বার যেটা সেটা হচ্ছে দ্বিতীয় শ্রেণীর লিভার। কেন কি, যে ক্ষেত্রে মনে রাখবে, যে ক্ষেত্রে আলম্ব বিন্দুটা শেষের দিকে থাকবে সেটা হবে দ্বিতীয় শ্রেণীর লিভার। ঠিক আছে, এক্ষেত্রে হবে অপশান বি হবে এর অ্যান্সার। ঠিক, আর দেখো ফ্রেন্ডস, মনে তৃতীয় শ্রেণীর লিভার হচ্ছে চিমটে আর হাত গাড়ি, এই দুটো হচ্ছে তৃতীয় শ্রেণীর লিভার। ঠিক, নেক্সট এর পরে যে প্রশ্ন
29 নম্বর প্রশ্ন হচ্ছে ফিউজ তারের ক্ষেত্রে নিম্নের কোনটি সঠিক? অপশান এ হচ্ছে গলনাঙ্ক কম ও রোধ কম। অপশান বি হচ্ছে দেখো গলনাঙ্ক বেশি আর রোধ বেশি। অপশান সি হচ্ছে গলনাঙ্ক কম ও রোধও কম, ঠিক আছে। আর অপশান ডি হচ্ছে গলনাঙ্ক বেশি ও রোধ কম। তো বলো অ্যান্সারটা কী হবে? ফিউজ তারের ক্ষেত্রে নিম্নের কোনটা সত্য? ঠিক আছে, প্রত্যেকে অ্যান্সারটা জানাও, খুবই ইম্পর্ট্যান্ট প্রশ্ন। এর অ্যান্সারটা কী হবে? তো দেখো ফ্রেন্ডস, তোমরা সবাই তোমাদের ঘরে ফিউজ তার ব্যবহার করো, ঠিক আছে। তো ফিউজ তারের ক্ষেত্রে কী কী হয় আমি তোমাদেরকে বলে দিই। ফিউজ তারের ক্ষেত্রে মনে রাখবে এর গলনাঙ্কটা, ঠিক আছে, এর গলনাঙ্কটা সব থেকে কম থাকে, খুব তাড়াতাড়ি গলে যায়, ঠিক আছে। আর এর যে রোধটা সব থেকে বেশি থাকে। কেন কি দেখো, যদি সেটা খুব তাড়াতাড়ি যদি না গলে যায় তাহলে বাকি যে সমস্ত তোমরা ইউজ করো ফ্যান বা টিভি ফ্রিজ, ঠিক আছে, তো সেগুলোকে নষ্ট করে দেবে যদি বেশি ইলেকট্রিসিটি আসে তাহলে, ঠিক আছে। তো এই জন্য এর গলনাঙ্ক সব থেকে কম হয় আর এর রোধটা সব থেকে বেশি হয়, ঠিক। নেক্সট এর পরের যে প্রশ্ন 30 নম্বর প্রশ্ন আর আজকের এই ভিডিওর শেষ যে প্রশ্ন সেটা হচ্ছে স্বাভাবিক তাপমাত্রায় তরল রূপে থাকে কে? অপশন এ হচ্ছে গ্যালিয়াম, অপশন বি হচ্ছে ব্রোমিন, অপশন সি হচ্ছে অক্সিজেন আর অপশন ডি হচ্ছে ফ্লুরিন। তো দেখো এর অ্যান্সারটা কী হবে? স্বাভাবিক তাপমাত্রায় তরল রূপে থাকে কে? তার আগে তোমরা অবশ্যই প্রত্যেকে অ্যান্সারটা জানাও যে তোমরা 30-এর মধ্যে কতগুলো স্কোর করতে পারলে, ঠিক আছে। প্রত্যেকে অ্যান্সারটা জানাও 30-এর মধ্যে তোমরা কতগুলো স্কোর হয়েছে প্রত্যেকেরই, ঠিক। আর দেখো ফ্রেন্ডস, মনে রাখবে স্বাভাবিক তাপমাত্রায় তরল রূপে থাকে তোমরা সবাই জানো পারদ সেটা থাকে তরল রূপে, কিন্তু পারদ ছাড়া আরেকটা ধাতু আছে যেটা কিন্তু তরল রূপে থাকে, ঠিক আছে। তো এর অ্যান্সার সেটা হবে মনে রাখবে অপশান এ গ্যালিয়াম আর পারদ এই দুটো ধাতু স্বাভাবিক তাপমাত্রা স্বাভাবিক টেম্পারেচারে, ঠিক আছে, তরল অবস্থায় পাওয়া যায়। অপশান এ হবে এর সঠিক অ্যান্সার, ঠিক। তো ফ্রেন্ডস, আজকের এই ভিডিওটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু প্রত্যেকে আমাকে কমেন্ট করে জানাও যে এই ভিডিওটি তোমাদের কেমন লাগলো। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ভিডিওকে লাইক করে দেবে, ঠিক আছে। নতুন হলে যদি কেউ নতুন হয়ে থাকো এই চ্যানেলে অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে, এভাবে ডাব্লিউবি কনস্টেবল, লেডি কনস্টেবল এবং এই যে জিকে ক্লাস, মক টেস্ট ক্লাস, এই সমস্ত ক্লাসগুলো পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে। তো চলো ফ্রেন্ডস, আজকের এই ভিডিওটা আমরা এখানেই শেষ করবো। আশা করবো ভিডিওটা ভালো লেগেছে। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে আর তোমাদের স্কোরটা মাস্ট কিন্তু কমেন্ট করে জানাবে প্রত্যেকে, ঠিক আছে। তো চলো দেখা হবে নেক্সট ক্লাসে। আজকের এই ক্লাসটাকে আমরা এখানেই শেষ করছি। ধন্যবাদ।